রাজধানীতে নিজ নির্বাচনী আসনে ভোটের প্রচারে তারেক রহমান ভাষান্তিক বস্তিবাসীর পুনর্বাসনের ওয়াদা। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। উত্তরের 4 জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার, জোট প্রার্থীদের পক্ষে চাইলেন ভোট, ধোঁকাবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের মুখে সারা দেশে চলছে ভোটের জমজমাট প্রচার, কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজায় নানা আনুষ্ঠানিকতা, অঞ্জলিতে ভক্তদের বন্দনা, দিনভর ছিল শিশুদের হাতেখড়ি। জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে কেবল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার। রাজধানীর ভাষানটেকে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অতীতে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছিল বিএনপি। দেশ পুনর্গঠনে আগামী নির্বাচনেও ধানের শীষে ভোট চান তিনি। ভাষানটেক বস্তিবাসীর পুনর্বাসনের ওয়াদা করেন তিনি। দলীয় প্রধান হিসেবে যতটা না, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার প্রার্থী। তাই নেতাকর্মী তো বটেই, ভোটারদের মাঝেও বাড়তি আগ্রহ ছিল প্রথম জনসভা ঘিরে। দলীয় পতাকা আর রং বেরঙের সজ্জায় যারা হাজির হয়েছিলেন সভাস্থলে, সবার কণ্ঠে ছিল ধানের শীষ আর জাতীয়তাবাদের স্লোগান। জনসভা শুরুর ঘণ্টা দুয়েক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাষানটেকের বিআরপি মাঠ। সন্ধ্যা 6:30টায় স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ, আশেপাশের এলাকা ছাড়িয়ে স্লোগান পৌঁছে যায় সদূরে। বক্তব্যের শুরুতেই তারেক রহমান মঞ্চে ডেকে নেন একজন নারী গার্মেন্টস কর্মী, একজন ভ্যান চালক এবং একজন শিক্ষার্থীকে। জানতে চান ভাষানটেকের সমস্যা, সম্ভাবনার কথা। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো, আপনারা যদি সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো আমাদের চাওয়া, এটা মূল চাওয়া। সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান বিএনপি প্রধান। আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ সেক্টর ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করেছে তার দল। দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, সময় এখন দেশ পুনর্গঠনের। বলেন, বিনির্মাণ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে প্রয়োজন জনমানুষের নির্বাচিত সরকার। সারা দেশের
সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, ঢাকা 17-র পাশাপাশি বগুড়া 6 আসনের প্রার্থী তারেক রহমান জনসভায় যোগ দেবেন সেই আসনেও। সিলেটের পরে দ্বিতীয় দিনই নিজ নির্বাচনী এলাকায় এলেন তারেক রহমান। উদ্দেশ্য শুধু প্রচারণা নয়, দেশের মানুষের আস্থা অর্জন। বিশাল এই জনসমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান আবারও দিলেন দেশ গড়ার প্রতিশ্রুতি। এখন দেখার বিষয়, ভোটাররা সেই প্রতিশ্রুতির কতটুক প্রতিদান দেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনে ভোটের প্রচার চালিয়েছেন জামায়াত আমির। বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেই সংশয় প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে চাইলে তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান 10 দলীয় ঐক্য প্রধানের। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসনে ঐক্যের প্রার্থী সার্জিস আলমের পক্ষে প্রচার চালান জামাতের আমির। জামাত এবার ইনশাল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সার্জিস ভাই বিপুল ভোটে শাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সার্জিস আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সার্জিস ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাল্লাহ বিপুল জয় হবে ইনশাল্লাহ। জনসভায় 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধনী হবে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলের মতো 10 দলীয় ঐক্যের কাছে কোনো কার্ড নেই। দেশের মানুষের ভালোবাসাই তাদের পুঁজি। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কুকিল, বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। পঞ্চগড় থেকে জামাত আমির যান দিনাজপুরে নির্বাচনী সভায়। শহরের গোর এ শহীদ ময়দানে সমাবেশে অংশ নিয়ে জামাত আমির প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করলে উত্তরাঞ্চল হবে কৃষি শিল্পের রাজধানী। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। এরপর ঠাকুরগাঁওয়ের সমাবেশে অংশ নেন জামাত আমির। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেন তিনি। পরিচয় করিয়ে দেন জোট প্রার্থীদের। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর প্রতিশ্রুতি দেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার। বলেন, শিক্ষিতদের বেকার ভাতা নয়, প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করা হবে। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি
দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। পরে রংপুরের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামাত আমির। নির্বাচন আসলে যারা রঙিন স্বপ্ন দেখায় তাদের লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি। বিগত সরকার দেশকে সিঙ্গাপুর কানাডা বানানোর স্বপ্ন দেখিয়ে দুর্নীতি আর লুটপাট চালিয়েছে। এই সুযোগ আর কাউকে না দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। শামীম রেজা, যমুনা নিউজ, রংপুর। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চান তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা 11 আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। 10 দলীয় নির্বাচনে নেতাকর্মী শাপলাকলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করবো ইনশাআল্লাহ। মিরপুর 7 নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে 7 নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াত ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে, তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। দ্বিতীয় দিনে বড় দলগুলোর প্রার্থীর পাশাপাশি জোরে সোরে প্রচারণা শুরু করেছে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। 268 আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজ নির্বাচনী এলাকার এপাশ থেকে ওপাশে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ছুটির দিনে সকালেই রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা। দ্বিতীয় দিনে জমজমাট নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের মতোই গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। 268 আসনের প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মোহাম্মদ রেজাউল করিম ঢাকা 5 আসনের প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ির কাজলায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙের স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। রাজধানীর উত্তরখানে ঢাকা 18 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জনসংযোগ চালান। বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন তিনি। আজ নিশ্চিতভাবে এই ভোট আমাদের কাছে সেই আশা আছে, ভোটে আমরা এমন একটা সরকার নির্বাচিত করব যেই সরকার আমাদের 24-এর গণঅভ্যুত্থানের এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে।
গণসংযোগে ছিলেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা চষে বেড়ান ঢাকা ৯ আসনের বিভিন্ন এলাকা, কথা বলেন ভোটারদের সাথে। চিকিৎসা আমি শুধু আমার রোগীদেরই নিশ্চিত করতে পারি ডাক্তার হিসেবে, কিন্তু সবার স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, কথা বলার অধিকার যাতে কেউ কেড়ে না নেয়, সেটার জন্য আসলে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প থাকে না, সেজন্যই আসা। আর আমাদের এলাকার সমস্যাগুলো নিয়েও আন্তরিকতার সাথে কাজ করব, আমার জন্য দোয়া রাখবে। ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। তুরাগ ও উত্তরার বেশ কিছু এলাকায় ভোটারদের দ্বারা দ্বারা যান। জুমার নামাজের পর মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। জনগণের আইন হচ্ছে সংসদে গিয়ে এস্টাবলিশ করব। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকে বিভিন্ন স্থানে গণসংযোগে তারা কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কার পক্ষে ভোট চাইছেন। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ছুটির দিনের সকালটা অন্যরকম। নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে আগেই। দামামা বেজে উঠেছে প্রচার প্রচারণার। বিভিন্ন জেলা শহর সরগরম স্লোগানে স্লোগানে। ঠাকুরগাঁও ১ আসনের ১৬ ঠুরি বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে পথসভায় জাতি, ধর্ম, বর্ণ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভোট দিলে নাকি বেহেশত যাওয়া যাবে, বলেন আপনারা ভালো বলতে পারবেন, ঠিক না? এটা সম্ভব? আল্লাহর তুষ্টি সন্তুষ্টি দিয়ে না আদায় করতে পারি, আমি কি বেহেশতে যেতে পারবো? তাহলে কোনো মার্কাকে ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যাইতো তাহলে তো সবাই বেহেশতে চলে যেত। কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর মানিকপুর এলাকায় গণসংযোগ করেন ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। শক্তিশালী গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে ভোট চান তিনি। এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফেসিবাদের উৎপাত না হয়। চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া চর ও বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালান ১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের আশ্বাস দেন। মূল বিনিয়োগ হবে বাংলাদেশের জনগণের উপর। মেগা প্রজেক্ট দিয়ে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতি আর হবে না। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বরগুনা ২ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। স্থানীয়দের দুঃখ দুর্দশার কথা শোনেন, দিলেন উন্নয়নের আশ্বাস। উন্নয়ন এখানে হয় নাই। এখানে যে ছোঁয়া লাগার কথা উন্নয়নের, এত উন্নয়নের কথা শুনছি তা কিছুই এখানে আসে নাই। তাই মূলত সেই উন্নয়নের কাজটাই আবার করা। জমজমাট প্রচার চলছে দ্বীপচর ভোলার প্রত্যন্ত উপজেলাগুলোতে। সকাল থেকে উত্তর ও দক্ষিণ সাকুচিয়া সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন ৪ আসনে ধানের শীষের প্রার্থী। সাধারণ ভোটার বলি আর নতুন ভোটার বলি, কেউই ভোট দিতে পারেনি। এই জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ তাদের মধ্যে রয়েছে। পিছিয়ে নেই দাঁড়িপাল্লার প্রার্থীরাও। খুলনা ৫ আসনে জামাত ইসলামের কাণ্ডারি মিয়া গোলাম পরোয়ার দিনের শুরুতেই নিজ নির্বাচনী এলাকায় পথসভা করেন। বলেন, জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। কুমিল্লার ১৪ গ্রামে ১১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভার আয়োজন করেন। একটি দল ভারতের সাথে আঁতাত করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। কুমিল্লা ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ভোটারদের সমর্থন চান তিনি। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিরামহীন গণসংযোগ ও পথসভা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। মতিঝিলে মির্জা আব্বাস, বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা। বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।
শুরিটোলার শুরু ওই মহল্লায় যেখানে পায়ে হাঁটাই কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে যান ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে বিএনপির এই প্রার্থীকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন পল্লবী এলাকা থেকে। বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরো বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন। শুক্রবার সকাল থেকে এলাকার ভোটারদের কাছে যান ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ। নির্বাচিত হলে পানি, গ্যাস সংকট আর ভাঙা সড়কের মতো দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব অভিযোগ করেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতেই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। একটি গোষ্ঠী চায় এদেশে মানুষের যাতে সেই গণতান্ত্রিক অধিকারগুলি ফিরে না পায়, এদেশের এই দেশ যাতে স্থিতিশীল না হয় এবং তারা এই ভোটটাকে তার বানচাল করতে পারলে দেশ আবার অস্থিতিশীল একটা পর্যায়ে যেতে পারে, সেই পরিস্থিতি তৈরি করতেছে। আরামবাগ বালুর মাঠে প্রীতির ফুটবল ম্যাচ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচিত হলে খেলাধুলার মানোন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। এখন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বেড়ে গেছে, বিকজ আমাদের খেলাধুলার চর্চাটা নাই, একেবারেই আমরা তলানিতে আছি। সুতরাং খেলাধুলা মানোন্নয়নের জন্য যতটুকু করা দরকার, পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব যাতে এর উন্নয়ন করা সম্ভব হয়। এছাড়া রাজধানীর প্রতিটি আসনেই সকাল থেকে প্রচারে ব্যস্ত ছিলেন ধানের শীষের প্রার্থীরা। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে। এতে দুপক্ষের অন্তত 30 জন আহত হয়। শুক্রবার সন্ধ্যা উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী সভা চলছিল। অসুস্থ থাকায় তিনি সভায় উপস্থিত ছিলেন না। এক পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসা নিয়ে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সাথে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জ 3 আসনে গজারিয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 7 জন। বিকেলে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকাল 5টার দিকে সোনালী মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অন্যদেরও এ ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করা হচ্ছে। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করছে বলেও জানান তিনি। প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। যেখানে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা তাদেরকে রাত 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন, জনসভা করছেন।
21 বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 জানুয়ারি পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সকালে মহাসমাবেশের মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিবুর রহমান সহ নেতাকর্মীরা। মাঠে সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা সম্পর্কে খোঁজ নেন তারা। জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক সহ প্রস্তুতি প্রায় শেষ দিকে। মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামের সাজ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজলিউশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়মে এমন কমিটি গঠনের সুযোগ আছে। এই কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে টি-20 বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি আইসিসিকে জানায় বিসিবি। কিন্তু বাংলাদেশের সেই যৌক্তিক দাবি বুধবারের আইসিসি সভায় খারিজ হয়ে যায়। বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে, অন্যথায় বাদ পড়বে আসর থেকে জানিয়ে দেয় আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য বিসিবিকে আবার 24 ঘন্টার সময়ও বেঁধে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এই ঘটনার পর বিসিবির শীর্ষ কর্তা ও সরকারের মধ্যে সভা হয়েছে। ক্রিকেটারদের সাথেও আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার স্পষ্ট করেই জানিয়ে দেয়া হয়, বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ, তবে সেটা ভারতে গিয়ে নয়, শ্রীলঙ্কার মাটিতে। আইসিসির সাথে আলোচনা চালিয়ে যাবার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না, আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। সেই আলোচনা চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি বিসিবি স্পষ্ট করেনি, তবে শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে সেই ধারণা। ভারতের এই গণমাধ্যমটি বলছে, আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট রেজলিউশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি কি? এটি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আইসিসি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গঠন করতে পারে। এই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বা মানা বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। বিসিবি যেহেতু মনে করে তাদের যৌক্তিক দাবি মানেনি আইসিসি, তাই এই কমিটি গঠন হলে সুবিচার মিলবে, সেই চিন্তা থেকে এই কমিটি গঠনের দাবি জানানো হয়েছে বলছে টাইমস অফ ইন্ডিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আপনারা দেখছেন রাতের বাংলাদেশ। নির্বাচনে এবার প্রযুক্তির ব্যবহার থাকবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে। যেসব কেন্দ্রে বিশৃঙ্খলা হবে, অ্যাপের মাধ্যমে সেখানকার তথ্য সরবরাহ করা হবে। এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। দুপুরে মেহেরপুরে তিনি বলেন, প্রশাসনের দুর্নীতি ও স্বজন প্রীতিতে আচ্ছন্ন এই কুফলগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে সংস্কারের পক্ষে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের হাত ধরে মেহেরপুর অঞ্চলের কৃষি ভিত্তিক অর্থনীতি সমৃদ্ধ হবে। এর আগে ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান অতিথি থেকে স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির আধার দেবী সরস্বতীর পূজা হলো মহা আয়োজনে। শুক্রবার সকালে দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এবছর জগন্নাথ হলে 76টি মণ্ডপে হয় পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 74টি অনুষদের পক্ষ থেকে নানান সৃজনশীল চিন্তায় তৈরি হয় এসব মণ্ডপ। সকাল 8টা থেকে পুষ্পমাল্যে দেবীর অর্চনা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি দেন ভক্তকুল। পরে শিশুদের হাতে খড়ি অনুষ্ঠিত হয় নানা মণ্ডপে। কারাগারে পরিচয় থেকে পরিণয়, অবশেষে বিয়ের পিড়িতে বসেছেন ভারতের খুনের আসামি এক জুটি। ভারতের রাজস্থান রাজ্যে হয়েছে অভিনব এই বিয়ের আসর। নারী আসামি প্রিয়া শেঠ দণ্ডপ্রাপ্ত একটি খুনের দায়। অন্যদিকে তার বাগদত্তা হনুমান প্রসাদের ঘাড়ে রয়েছে 5টি খুনের দায়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুজনই। কারাবাসের 6 মাসের মাথায় একে অপরের সাথে প্রেমের সম্পর্ক জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। বিয়ে উপলক্ষে 15 দিনের জন্য তাদের প্যারোলে মুক্তি দিয়েছে রাজস্থানের আদালত। শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে এই আসামি জুটির বিয়ে।
যমুনা টেলিভিশনের হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিনের বাবা বিমান বাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার শাইখ আব্দুল মতিন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ জোহর সাভারের কলমা ২ বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানকার স্থানীয় কবরস্থানে দাফন করা হবে তাকে। দর্শক, এই ছিল আজকের রাতের বাংলাদেশের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।